বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ, কোনো দলের জবরদস্তিমূলক দাবি মেনে না নেওয়ার হুঁশিয়ারি নেতাদের। নৈরাজ্য হলে সাংবিধানিক শূন্যতা তৈরির শঙ্কা। রাষ্ট্র নির্বাচনের ডামাডোলের মধ্যেই পোষ্যকোটা বাতিল দাবিতে অনশন, উপাচার্যকে অবরোধের চেষ্টা শিক্ষার্থীদের। 24 দফা ইশতেহার শিবিরের। এবং 5 ব্যাংক মার্জারে তোড়জোড়ের মধ্যেই আরও 3 দুর্বল ব্যাংকে অডিট শুরু। প্রতিবেদনে নির্ধারণ হবে আমানতকারীদের ভবিষ্যৎ, পর্যাপ্ত অর্থ সহায়তার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বিএনপিকে জড়িয়ে অনেক ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এটি উড়ে এসে জুড়ে বসা দল নয়, বরং লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এত দূর এসেছে। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেন, আগে যারা গুম খুম করে বিএনপি নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে দেশ থেকে। দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকেই শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজনস্থলে আসেন জেলার 21টি ইউনিটের নেতাকর্মীরা। সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপি শক্তিশালী হওয়ার পাশাপাশি আসন্ন নির্বাচনে জয়ের প্রত্যাশা কাউন্সিলরদের। স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দুপুরে জাতীয় সঙ্গীত ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে উদ্বোধনী বক্তব্যে বিএনপি উড়ে এসে জুড়ে বসা কোনো দল নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে ঘিরে চলছে নানা অপপ্রচার ও মিথ্যাচার। আমরা সেই দল যারা উড়ে এসে জুড়ে বসেনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে। এ সময় বিএনপিকে নিয়ে 71-এ ভিন্ন অবস্থানে থাকা দল, এমনকি নতুন রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন মির্জা ফখরুল। অনেকেই বলে, ব্যক্তি বলে, রাজনৈতিক দলগুলো বলে, যাদের তারকে জন্ম হয়েছে তারাও বলে, যারা 1971 সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে। তাদের জানা উচিত বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো। বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। পেরেছে? যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, হত্যা করেছে, তারাই শেষ হয়ে গেছে। সম্মেলনে স্থানীয় নেতার নামে স্লোগান দেওয়া হলে সেই নেতাকে মাইনাসের সতর্কতা দেন বিএনপি মহাসচিব। যে নেতার নামে স্লোগান দেবেন সেই নেতা মাইনাস হবে। দেশ গঠনের 31 দফা নিয়ে দেশ জুড়ে জনগণের দ্বারে দ্বারে বিএনপি। জনরায় আদায়ের এই কার্যক্রম শক্তিশালী হবে তৃণমূলকে ঢেলে সাজাতে পারলে। তারই অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির এই ত্রিবার্ষিক সম্মেলন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। মানুষের সামনে উপস্থাপন করেছে, হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেছে, বিএনপি তার মতামত দিয়েছে। হ্যাঁ, কোনো কোনো বিষয় হয়তো অন্য অন্য কারোর সাথে আমাদের মত পার্থক্য আছে, কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারোর সাথে কোনো আপত্তি নেই, দ্বিমত নেই। অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায়, এবং এই কাজগুলো যদি করতে হয়, দেশের ভবিষ্যৎ সন্তান যারা, আজ যারা শিশু, আগামী দিনের ভবিষ্যৎ যারা, তাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা করা প্রয়োজন, দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, নারীদেরকে স্বাবলম্বী করার জন্য যা প্রয়োজন, দেশের কিশোর যুবক যে কোনো মানুষ যার এই মুহূর্তে কর্মসংস্থান নেই, সেটি দেশে হোক সেটি বিদেশে হোক, তাকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাকে স্কিল একজন শ্রমিক হিসেবে গড়ে তুলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা,
ছোট ছোট উদ্যোক্তা যারা, তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদের সেই উদ্যোক্তাকে সফল করা, কৃষকের পাশে গিয়ে দাঁড়ানো, কৃষককে সঠিক সময় তার সার, বীজ, কীটনাশক সরবরাহের প্রস্তুতি গ্রহণ করা, মানুষের চিকিৎসা যেটি মানুষের জন্মগত অধিকার, সেই অধিকার সেই গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ প্রত্যেকে যাতে সেই সুবিধা পায়, এই কাজগুলোকে যদি আমাদের সম্পাদন করতে হয় তাহলে অবশ্যই জনগণের রায়, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার, প্রিয় ভাই বোনেরা, এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের আপনাদের জানা আছে যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে তারা নির্বাচনের ব্যবস্থা করবে। প্রিয় সহকর্মীবৃন্দরা, একটু আগে আমি একটি কথা বলেছিলাম, এই কাউন্সিলে আজকে 2 পদে 6 জন প্রার্থী আছে। আপনারা হয়তো বিভিন্ন জনকে আপনারা মতামত দিবেন আপনাদের বিবেচনা অনুযায়ী, কিন্তু দেখুন প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধভাবে, সুন্দরভাবে, ডিসিপ্লিন ভাবে আজ বসে আছেন। প্রিয় ভাই বোনেরা, ওই যে ফেব্রুয়ারি মাস, এই মাসে যে নির্বাচনটি হবে, এই নির্বাচনে যদি আমাদের যে 31 দফা, আমাদের যেই কথাগুলো যা সংক্ষেপে আপনাদের সামনে মাত্র তুলে ধরলাম, এইগুলোর পক্ষে যদি রায়, জনগণের রায় নিয়ে আসতে হয়, তাহলে আজকে আপনারা যারা এই কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে উপস্থিত আছেন কাউন্সিলর হিসাবে, আপনারা আজকে এই কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলরে যারা দলের সদস্য হিসাবে উপস্থিত আছেন, দলের সমর্থক হিসাবে উপস্থিত আছেন, সেটি বিএনপি হোক, সেটি যুব দল হোক, স্বেচ্ছাসেবক দল হোক, ছাত্র দল হোক, মহিলা দল হোক, আইনজীবী দল হোক, তাঁতি দল হোক, অর্থাৎ এক কথায় ধানের শীষে যে কটি মানুষ উপস্থিত আছেন এবং সমগ্র বাংলাদেশে ধানের শীষে যে কয়জন নেতা কর্মী আজও বেঁচে আছে, আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে। কি সেটি? সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। আমাদেরকে থাকতে হবে ঐক্যবদ্ধ। প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি জেলা, থানা সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে ভাগে ভাগে বসেছিলাম। আপনাদের অনেকেই সেদিন সেই মিটিং এ উপস্থিত ছিলেন। সেই মিটিং এ আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। মনে আছে আপনাদের এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি, আজকে থেকে প্রায় 1 বছর আগে আপনারা বহু মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন। প্রিয় সহকর্মী বৃন্দ, ধানের শীষের প্রতিটি কর্মী, সমর্থক, ভোটার বৃন্দ, আজ আমার 1 বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। আজকে যদি দেশের স্বার্থের কথা আমরা বিবেচনা করি, দেশের মানুষের অধিকারকে, সেটি রাজনৈতিক অধিকার, দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু করে গিয়েছিলেন, যে রাজনীতি দেশনেত্রী খালেদা জিয়া যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নারী শিক্ষা সহ গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু করে গিয়েছিলেন, সেই অগ্রযাত্রাকে, উন্নয়ন এবং শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে যদি ধরে রাখতে হয়, যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমাদের আর আজকে বসে থাকার সময় নেই। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপির প্রতিটা নেতা কর্মীকে আজ যে কোনো মূল্যে, আমি জানি বিশাল দল, আমাদের বিশাল দল, স্বৈরাচারের আমলে প্রায় 50 লক্ষেরও বেশি নেতাকর্মীর নামে মিথ্যে মামলায় ছিল আমাদের দলের। এত অনেক পৃথিবীর অনেক দেশ আছে যেই দেশের টোটাল জনসংখ্যাও এর থেকে কম, এত সংখ্যক নেতাকর্মী আমাদের। থাকতেই পারে বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন মতামত, থাকাটাই স্বাভাবিক,
কিন্তু দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে, আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পিছে এসে দাঁড়ানো। কারণ আপনারা কি কারো ব্যক্তি কর্মী নাকি আপনারা ধানের শীষের কর্মী? বলুন তো আমাকে, কার কর্মী আপনারা? আপনারা কার কর্মী, কোন ব্যক্তির নাকি ধানের শীষ? ধানের শীষের কর্মী আপনারা, জাতীয়তাবাদী শক্তির কর্মী আপনারা। কাজেই জাতীয়তাবাদী শক্তি ধানের শীষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে, যারা আমরা দেশনেত্রী খালেদা জিয়া, যারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা। এবং আজকে যেমন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই সম্মেলনকে আপনারা সফল করলেন, আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, সহকর্মীবৃন্দ, আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটি যেরকম কথা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে। মতামত আগেই বলেছি, হতে পারে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, কিন্তু একটি পরিবারে যখন পরিবারের মুরব্বী একটি সিদ্ধান্ত নিয়ে নেয়, পরিবারের সকল সদস্য সেই সিদ্ধান্তের পিছনে এসে দাঁড়িয়ে যায়, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করে। বিএনপি একটি বিশাল পরিবার, লক্ষ কোটি এই পরিবারের সদস্য সংখ্যা, কিন্তু বিএনপির নীতি নির্ধারক মণ্ডলী হচ্ছে এই পরিবারের সদস্য। সেই মুরব্বী, সেই পরিবারের মুরব্বী, বিএনপির মুরব্বী নীতি নির্ধারক মণ্ডলী, সেই নীতি নির্ধারক মণ্ডলী যখন দলের পক্ষে একটি দলের জন্য একটি সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের পিছে প্রত্যেকটি সদস্যকে এসে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। এটি যেরকম একটি গুরুত্বপূর্ণ, আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেই কথাটা আমি বার 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 বলে এসেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষ, শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, এই দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে। এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে, প্রত্যেককে কর্তব্য পালন করতে হবে আপনাদেরকে, যাতে করে দলের কোনো বিভ্রান্তি কেউ ছড়াতে না পারে দলের সম্পর্কে জনগণের মাঝে। আজ যারা কাউন্সিলে প্রতিযোগিতা করছেন, তাদের কাছে যেমন কাউন্সিলররা সবচাইতে গুরুত্বপূর্ণ, প্রিয় ভাই বোনেরা, সমগ্র দেশের বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী, প্রিয় ভাই বোনেরা, শহীদ জিয়া খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক, আপনাদের সকলকে করে উদ্দেশ্য করে আমি বলতে চাই, এই আজকের কাউন্সিলে প্রার্থীদের কাছে যেমন কাউন্সিলর বৃন্দ গুরুত্বপূর্ণ, সামগ্রিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাংলাদেশের জনগণ, জনগণ এবং জনগণ। এই জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে, জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে, জনগণকে আমাদের পাশে রাখতে হবে। যে কোনো মূল্যে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে। তাহলে প্রিয় ভাই বোনেরা, আজকের কাউন্সিলর বৃন্দদের সাথে উপস্থিত কিশোরগঞ্জের এখানে উপস্থিত নেতাকর্মী বৃন্দ, আমরা কি আজকে দুইটি প্রতিজ্ঞা গ্রহণ করতে পারি এই কাউন্সিলে? এক, যে কোনো মূল্যে
দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত ঐক্যবদ্ধ থাকব, এই একটি শপথ। এবং একই সাথে দলের সম্পর্কে দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না। এই দুইটি শপথ কি আমরা আজ কাউন্সিলে গ্রহণ করতে পারে? ইনশাআল্লাহ। আসুন এই কাউন্সিলে আমরা আজ এই দুটি শপথ গ্রহণ করি ইনশাআল্লাহ। এবং একই সাথে আমি এই কাউন্সিলের সফলতা কামনা করছি। যারা এই কাউন্সিলকে সফল করার জন্য বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিএনপির প্রতিটি নেতাকর্মী যারা আজকে এই কাউন্সিলকে সফল করার জন্য ঐকান্তিক প্রচেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এই কাউন্সিলের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে আবারও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, কি প্রতিজ্ঞা গ্রহণ করলেন আপনারা আজকের এই কাউন্সিলে? এক, যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকব। দুই, আমরা আমাদের দলের নাম কেউ যাতে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে তার জন্য আমরা সচেতন থাকব। ঠিক ঠিক আছে? সবাই এগ্রি করলেন, রাজি হলেন সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য রাখছিলেন তারেক রহমান। আমরা এতক্ষণ তার সরাসরি তার বক্তব্য শুনছিলাম। কোনো দল কোনো দাবি করতেই পারে, কিন্তু তা নিয়ে জাতির ওপর জবরদস্তি করা ঠিক না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, সাংবিধানিক শূন্যতা তৈরি হলে তার সুবিধাভোগী হবে অসাংবিধানিক শক্তি। রাজধানীতে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে অন্যান্য দলের অংশ থাকলেও সব দায় নিতে হচ্ছে এনসিপিকে। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, পৃথিবীতে একই সঙ্গে কেউ সরকারি ও বিরোধী দলে থাকতে পারে না। অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধি জুলাই সনদ নিয়ে আলোচনার মধ্যেই জামায়াত সহ কয়েকটি ইসলামী দলের রাজপথে নামা নিয়ে নানা আলোচনা বিতর্ক রাজনৈতিক মহলে। যে সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করার ক্ষেত্রে শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে রাজনীতিকদের কথাই ঘুরে ফিরে আসে এসব প্রসঙ্গ। সংলাপে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে অন্যান্য দলের অংশ থাকলেও সব ব্যর্থতার একক দায় নিতে হচ্ছে এনসিপিকে। আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। এখানে জামাতে ইসলামের প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধিদের যোগদান সঠিক সিদ্ধান্ত ছিল না, ফলে প্রেসার গ্রুপ হিসেবে ভূমিকা রাখার উপযোগিতা হারিয়েছেন অভ্যুত্থানের ছাত্র নেতারা। পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। আলোচনার মধ্যে জামায়াত সহ কয়েকটি দলের রাস্তায় নামার সমালোচনাও করেন সালাউদ্দিন আহমেদ। প্রশ্ন রাখেন, একটি দলের নেতাদের বক্তব্যে সরকারে যাওয়ার আত্মবিশ্বাস দেখা গেল, নির্বাচনে ভয় কেন? আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচনে আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি। আরো একটু কিছুদিন পরে বলবো, আলোচনার টেবিল এবং আন্দোলন দুইটা যদি একই ইস্যুতে হয় তাহলে এটাও স্ববিরোধিতা। কোনো দল কোনো দাবি করতেই পারে, সেটা জাতির উপরে জবরদস্তি আরোপ করা সঠিক নয়। পিআর পদ্ধতি সহ সংস্কার ইস্যুতে কোনো কিছু চাপিয়ে না দিয়ে ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, সাংবিধানিক শূন্যতা তৈরি হলে তার সুবিধাভোগী হবে অসাংবিধানিক শক্তি। তাহলে বেনিফিশিয়ারি কে হবে? যে কোনো অসাংবিধানিক শক্তি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন হবে না, কোনো দলের এ ধরনের কথা স্বৈরাচারীর প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অন্যদিকে নাগরিক ঐক্য পিআর সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
শনিবার সকালে পল্টন মোড়ে সমাবেশ ও পদযাত্রা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটি। এতে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতান্ত্রিক উত্তরণের মাইলফলক হবে ফেব্রুয়ারির নির্বাচন। রাজনৈতিক দলগুলো ঐক্য নষ্ট করে নির্বাচন বাধাগ্রস্ত করলে দেশ আবারও সংকটের মুখে পড়বে। পিআর কার্যকর না হলে আপনারা নাকি নির্বাচন হতে দেবেন না, এটা কোনো গণতন্ত্রের ভাষা না, এটা শেখ হাসিনার ভাষা। শেখ হাসিনা যে ভাষায় আমাদেরকে ধমক দিত, রাজনৈতিক দল জনগণকে ধমক দিত, কেউ কেউ আজকে রাজনৈতিক দল জনগণকে পরোক্ষভাবে ধমক দেবার চেষ্টা করছেন। এদিকে এফডিসিতে এক ছায়া সংসদে অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, পিআর পদ্ধতির নির্বাচন নাগরিক ঐক্য সমর্থন করে না। জনগণ বোঝে না পিআর পদ্ধতি কি। বহু দেশে পিআর পদ্ধতিতে এটা করতে গিয়ে সরকার গঠিত হয়নি, বহু ঝামেলা হয়েছে, পিআর তারা বাদ দিয়ে দিয়েছে। এলাকার লোকজন বুঝতে পারছে না কাকে ভোট দেবে। এই মুহূর্তে আমাদের দেশের মানুষ এই রকম ভোট গ্রহণ করবে বলে আমার মনে হয় না। এই সব কারণ মিলে আমি বা আমার দল পিআর সাপোর্ট করি না। যে জনগণ এখন ভালো করে বুঝতে পারবে না যে পিআরটা কি, সেজন্য বলা উচিত। আমি তাদের সাথে আলাপ করার সময় বলেছি যে এখনই করতে হবে এরকম কেন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দুর্নীতির মূলোৎপাটন করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। আমরা পিআর পদ্ধতি থাকবে নাকি সরাসরি ভোট, যেটা আমরা বলি ওয়ান ম্যান ওয়ান ভোট, সেটা থাকবে, সেটা নির্ধারণ করলাম। বা যত রকমের সংস্কারই করি না কেন, আসলে কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সমাজ থেকে বর্তমান পরিস্থিতি উত্তরণে দলগুলোর সমঝোতার বিকল্প দেখছেন না রাজনীতিবিদেরা। রাজনৈতিক অনেক আছে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র নির্বাচনের ডামাডোলের মধ্যেই বর্ষকোটা বাতিল দাবিতে অনশনে শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যকে অবরোধের চেষ্টা করেন আন্দোলনকারীরা। এদিকে ক্যাম্পাসে গণসংযোগ করেছেন ছাত্রদল সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। 24 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। আর মাত্র কয়েকদিন পরই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোট উৎসব। জোরে সোরে চলছে রাকসুর ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। হল, ক্লাসরুম সহ ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে সরব উপস্থিতি প্রার্থীদের। বাংলাদেশ ইসলামী ছাত্র শনিবার সকালে ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, মানসম্মত খাবারের নিশ্চয়তা, শিক্ষা ও গবেষণায় গুরুত্বারোপ সহ 24 দফা ইশতেহার ঘোষণা করেন তিনি। পোষ্যকোটার মতো একটা মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে রাকসু বানচাল করার ষড়যন্ত্র করতে চায়, তাহলে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে 25 তারিখে রাকসু নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে সকল শিক্ষার্থী একমত। এদিকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালান ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন। লিফলেট বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দেন তিনি। অন্যান্য প্যানেলের বিভিন্ন পদে নির্বাচন করা প্রার্থীরাও ক্যাম্পাসে গণসংযোগ করেন। দীর্ঘ 35 বছর পর যে রাকসু নির্বাচন হচ্ছে, সেটা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং যে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা, যারা নতুন প্রজন্ম, তারা আমরা ভোটের অধিকার প্রয়োগ করবো আগামী 25 তারিখ। এদিকে পোষ্যকোটা বাতিলের দাবিতে প্রশাসন ভবনের সামনে উপ উপাচার্য মোহাম্মদ মঈনুদ্দিনের গাড়ি অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এরপর গাড়ি থেকে বের হয়ে উপাচার্যের বাসভবনে প্রবেশের চেষ্টা করলে সেখানেও তাকে বাধা দেয়া হয়। এরপর জরুরি ভবনের ভেতরে যাওয়ার চেষ্টা করলে সেখানেও বাধা দেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কাফনের কাপড় পরে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন দগ্ধদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। যাত্রাবাড়ির ধলপুর বউবাজার এলাকার এই বাড়িটির 7 তলায় শুক্রবার মধ্যরাতে ঘটে এসি বিস্ফোরণ। এতে আগুন ধরে যায় বাসায়। এ সময় ঘুমিয়েছিলেন তুহিন ইবা দম্পতি ও তার 2 ছেলে তাওহিদ ও তানফির।
দগ্ধ হন বাসার ভেতরে থাকা 4 জনই। আশেপাশের ভাড়াটিয়ারা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। রাত 1টা-1:30 নাগাদ হঠাৎ করে একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে, আর ঘুম ভেঙেই দেখে যে রুমে এখানে সেখানে আগুন জ্বলতেছে, সারা শরীর দগ্ধ। ভাই বেটা, ভাই ভাবি আর একটা ভাই বেটা 3-4 জনেরই মনে করেন পুরা গুরুতর অবস্থা। তাদের মনে করেন এখন এই যে এই ভিতরে আছে, পুরো শরীর পুড়ে গেছে। চিকিৎসক জানিয়েছেন বেশি দগ্ধ হয়েছেন তুহিন মুন্সি, তার শরীরে 47% পুড়ে গেছে। এছাড়া তার বড় ছেলে তানভীরের শরীরের 40% পুড়ে গেছে। তুহিনের স্ত্রী ইবা ও ছোট ছেলে তাওহিদও শঙ্কামুক্ত নয়। একজনের 47% এবং একজনের 40%, ওনাদের দুজনকে আমরা আশঙ্কাজনক বলছি। যাদের মেজর বার্ন হয়েছে ওনাদেরকে আমরা এসডিইউতে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি, আর বাকি যে 2 জনের মাইনর বার্ন তাদেরকে আমরা কেবিনে শিফট করছি। তুহিন মুন্সির গ্রামের বাড়ি মাদারীপুরে। তিনি রাজধানীর মোতালিব প্লাজায় মোবাইল সার্ভিসিং এর কাজ করতেন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছেন। এশিয়া কাপে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার 4 মিশন। প্রতিপক্ষ গ্রুপ পর্ব পেরুতে হাত বাড়ানো শ্রীলঙ্কা, সেরাটা দিতে প্রস্তুত টাইগাররা, আত্মবিশ্বাসী লঙ্কানরাও। ছয় ব্যাংকের পর এবার আরও 3 ব্যাংকের অডিট শুরু করেছে বিদেশি সংস্থা ডেলয়েট মালয়েশিয়া। এডিবির অর্থায়নে এবার আইএফআইসি ন্যাশনাল রিভিউ AQR দেবে প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংক রয়েছে অডিটের অপেক্ষায়। অর্থনীতিবিদদের মতে অডিটের প্রতিবেদনের পর প্রয়োজন হবে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও দক্ষ জনবলের। সিলিয়া সুলতানার রিপোর্ট। ঘুম বন্ধ, 3 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না, আর ডায়াবেটিস বেড়েই চলছে আমাদের। এইভাবে আমরা ডাক্তার দেখার জন্য আমাদের চিন্তা করতে হবে পয়সা পাবো। আজাদ সাহেব যেটুকু বাঁচিয়ে রেখেছিলেন হোঁচট খাওয়ার সময়ের শক্তি আর অবলম্বন হিসেবে, তা এখন আটকে আমানত রক্ষাকারীদের দায়িত্বে থাকা ব্যাংকে। সামাজিকতা রক্ষা করতে গেলেও এখন পরের দিনের কথা ভাবতে হয়, অথচ গত 10 বছরের পরিকল্পনায় এই দুঃসময় ছিলই না। বাড়িঘর রিপেয়ারিং করতে পারতেছি না, আগে যেতাম কোনো বাচ্চার দাওয়াতও খেতে যেতে পারি, সব বন্ধ। ব্যাংকের ফরেনসিক রিপোর্টগুলো আশা জাগায় না আজাদ সাহেবদের। তবু ব্যাংকপাড়া এরই মধ্যে 6 ব্যাংকের অডিট শেষ। এডিবির $50 কোটি খরচ হচ্ছে এসব ব্যাংকের সংস্কারে। এদিকে নিজের অবস্থার পরিবর্তনে ইসলামী ব্যাংক নিজের অর্থায়নে অডিট শেষ করেছে। ব্যাংকটিতে খেলাপি পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকলেও নানা ইতিবাচক উদ্যোগ নিজেদের অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে। এদিকে খাদের কিনারায় থাকা ন্যাশনাল, এবি ও আইএফআইসি ব্যাংকের অডিটে হাত দিয়েছে ডেলয়েট মালয়েশিয়া। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে সকল ব্যাংকের AQR করা হবে। অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার পর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাদেরকে ওই অবস্থা থেকে উত্তরণের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংকের অডিট রয়েছে অপেক্ষায়। টেন্ডারে ঠিক করা বিদেশি অডিট ফার্মের অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা AQR নির্ধারণ করবে এসব ব্যাংকের ভাগ্য। আর্থিক খাতের সংস্কারে বিশ্ব ব্যাংকের এই ঋণ নামমাত্র সুদে দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকে। অ্যাসেট কোয়ালিটি তারা টেস্ট করেছে, তার ভিত্তিতে একটা প্রেসক্রিপশন দিয়েছে, এবং এই সেই ডিরেক্টিভ বাস্তবায়ন করতে যে সরকারের সেই সক্ষমতা আছে কিনা, সরকারের সেই বাজেটটা আছে কিনা, বা তারা পুরোটাকে ওইভাবে করতে পারবে কিনা। যদি সবগুলো জিনিস একসাথে কাজ করে তখন হয়তো আপনি বলতে পারবেন যে আমরা ওই খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসছি। এছাড়া সংস্কারের অংশ হিসেবে ব্যাংকগুলোতে কাঠামোগত ও টেকসই ব্যবস্থাপনা এবং সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উপর জোর দিচ্ছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবার চট্টগ্রাম বিভাগের খবর। দেশের সমুদ্র পরিবহন বাণিজ্যে গতি আনতে আগামী মাসে নতুন 2টি জাহাজ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে। এছাড়া ডিসেম্বরের মধ্যে 1700 কোটি টাকা আরও 3টি জাহাজ কেনার প্রক্রিয়া শেষ করতে বিএসসিকে নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে 7.5% শুল্ক হার প্রত্যাহার করায় বেসরকারি পর্যায়ে শুরু হয়েছে জাহাজ কেনা। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। আগামী অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে যুক্ত হচ্ছে চীনে তৈরি 2টি বাল্ক ক্যারিয়ার। নিজস্ব অর্থায়নে বিএসসি জাহাজ 2টি কিনল। এ নিয়ে আগামীকাল রোববার সম্পন্ন হবে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি। একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও 3টি নতুন জাহাজ কিনতে সরকার বিএসসিকে নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে 1700 কোটি টাকার এই 3টি জাহাজের দাম পরিশোধে এগিয়ে এসেছে সরকার। তবে দামের ছোট্ট একটি অংশ পরিশোধ হবে বিএসসি
বিএসসির নিজস্ব তহবিল থেকে। যে কোম্পানি সবচেয়ে ভালো অফার করবে বেসড অন টেকনিক্যাল অফার অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল অফার, দুইটা কম্বাইন করে যে টেন্ডারার বেস্ট টেন্ডার হবে তার কাছ থেকে জাহাজ কিনবে। এদিকে চলতি বছরের জানুয়ারিতে সরকার হঠাৎ করে জাহাজ কেনার উপর 7.5% হারে শুল্ক আরোপ করে, আর এতেই বাংলাদেশি মালিকদের জাহাজ কেনা একেবারেই বন্ধ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে এসে শুল্ক আরোপ প্রত্যাহার করার পরপরই শুরু হয় জাহাজ কেনার নানা প্রক্রিয়া। গ্রেট রয়্যাল ওটিও প্রায় 65,000-এর কাছাকাছি ডেড ওয়েটের জাহাজ আমাদের বহরে সংযুক্ত হবে। নৌবাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এক সপ্তাহের মধ্যেই ভ্যানগার্ড মেরিটাইম 60,000 মেট্রিক টন বহন ক্ষমতার এমবি গ্রেট রয়্যাল নামে একটি বাল্ক ক্যারিয়ার এবং ওমেরা শিপিংয়ের 1,15,000 মেট্রিক টন বহন ক্ষমতার ওমেরা গ্যালাক্সি নামে মাদার ট্যাঙ্কার কিনতে যাচ্ছে। আর বিএসসি ডিসেম্বরের দিকে যে 3টি নতুন জাহাজ কিনবে তার মধ্যে 2টি বাল্ক ক্যারিয়ার এবং অপরটি হবে তেল পরিবহনের জন্য মাদার ট্যাঙ্কার। 5টা জাহাজ তো শুধু একটা ট্রেড করবে, মাল্টিপল ট্রেড করবে এবং এটার বেনিফিশিয়ারি মাল্টিপল ট্রেড হবে, বহুত ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে। যত বেশি জাহাজ আমাদের দেশি জাহাজ হবে, পতাকাবাহী জাহাজ হবে, সারা পৃথিবীতে যেমন আমাদের সুনাম বাড়বে, সেই সাথে সাথে আমরা অনেক বিপুল পরিমাণে আমাদের ডলার দেশের সস্যই হবে। জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান আনটারে জাহাজের মালিকানায় থাকা দেশগুলির সবশেষ তালিকায় 35তম স্থান করে নিয়েছে বাংলাদেশ। অবশ্য এতে পণ্যবাহী জাহাজের সঙ্গে সমুদ্রগামী মাছ ধরা জাহাজকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যবসায়িক সুরক্ষা দেওয়ার জন্য পৃথক আইন রয়েছে, তারপরও বাড়ছে না বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। দেখে দেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগে বায়ুর মান 160, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 57%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 63, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 72। রাজশাহী বিভাগে বায়ুর মান 137, এটি সহনীয়, আর্দ্রতা 59। সিলেট বিভাগে বায়ুর মান 69, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 54%। খুলনা বিভাগে বায়ুর মান 154, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 77। বরিশাল বিভাগে বায়ুর মান 81, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 61। রংপুর বিভাগে বায়ুর মান 104, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 63। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 103, এটিও সহনীয়, বাতাসের আর্দ্রতা 63%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 63 আর সবচেয়ে খারাপ ঢাকায় 160। খেলার খবর শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপ সুপার 4-এর মিশন। সপ্তাহখানেকের কম সময়ের ব্যবধানে আবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন অনুশীলন করেছে বাংলাদেশ, অন্যদিকে অনুশীলন না করলেও আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। দুবাই থেকে সাব্বির মিথুয়ের ম্যাচ প্রিভিউ। ফুরফুরে মেজাজে টিম বাংলাদেশ। একদিন আগেও যে টুর্নামেন্টে অনিশ্চিত ছিল ভবিষ্যৎ, সেখানে এখন নতুন জীবন পেল লিটন কুমার দাসের দল। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ম্যাচের অভিজ্ঞতাটা ভয়ঙ্কর। কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি টিম বাংলাদেশ। অল্প কদিনের ব্যবধানে ঘুরে দাঁড়ানো সম্ভব তো। শন টেইট অবশ্য আত্মবিশ্বাসী। এটা নতুন একটা দিন। এই ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য হচ্ছে দ্রুতই ম্যাচ খেলতে হয়, যতটা সম্ভব পরের ম্যাচে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে। শেষ 3 মাসে এই নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা। 4 দেখায় দুই দলের জয় সংখ্যা সমানে সমান। একে অন্যের শক্তিমত্তা জানে দুর্বলতাও। সেটাই কাজে লাগাতে চাচ্ছেন দলটার ব্যাটিং কোচ। আমরা তাদের শক্তি ও দুর্বলতা জানি। আমি নিশ্চিত আমাদের ছেলেরা ভালো লড়াই করবে। তারা খুব ভালো দল। আশা করছি আমাদের ছেলেরা তাদের বিপক্ষে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে। তবে এই ম্যাচে অনিশ্চিত ভেলা লাগে। বাবার মৃত্যুতে দেশে ফিরে গিয়েছেন 22 বছরের স্পিনার। বাংলাদেশ ম্যাচে তাকে পাবার সম্ভাবনা কম, যদিও গ্রুপ পর্বে তাকে ছাড়াই খেলেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের জন্য সে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। সুপার 4-এ এই পরীক্ষাটাই আপাতত সহজ বলা চলে টাইগারদের জন্য। বিশেষ করে বোলিং ইউনিটটা নিয়ে ভালো কিছু করতে না পারলে লঙ্কানদের লম্বা ব্যাটিং অর্ডার ভোগাবে নিঃসন্দেহে।
সুপার 4-এ এই ম্যাচে দারুণ কিছু করে দেখাতে পারলে বাংলাদেশ দলের জন্য ফাইনালের সমীকরণটাও অনেকটাই সহজ হয়ে যাবে। তবে তা করতে পারবে কিনা বা তা করতে হলে বাংলাদেশ দলকে যে আমূল পরিবর্তন আনতে হবে সেটা আসলে বলাই বাহুল্য। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এই ছিল সময় সংবাদ।